নমস্কার। উত্তরপাড়া গণভবনে উপস্থিত সমস্ত নাট্যমতী দর্শক মন্ডলীকে জানাই শুভ শারদীয়া এবং প্রাক দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের নিবেদন শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের নাটক উল্কা, রচনা শ্রদ্ধেয় নিহার রঞ্জন গুপ্ত, অভিনয়াংশে শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, নির্দেশনা প্রতীক চট্টোপাধ্যায়, নাটক নাট্যানুষ্ঠান উল্কা। ছেলে না মেয়ে ডাক্তার? ডাক্তার বলো, ছেলে না মেয়ে? ডাক্তার বলো। ছেলে ছেলে হয়েছে। ছেলে হয়েছে? প্রথম সন্তান আমার ছেলে যাবে। জানো জানো ডাক্তার, কমলার সঙ্গে আমার বাজি হয়েছিল। সে বলেছিল মেয়ে, কিন্তু আমি বলেছিলাম ছেলে। ছেলে ছেলেই হবে আমাদের, সেই ছেলেই হলো ডাক্তার। ডাক্তার আমি যাই বলছিলাম রাজীব, একটু পরে তুমি ভেতরে যাও। এই 10 মাস কি গভীর আগ্রহে আমি আজকের দিনটা প্রতীক্ষা করেছি, কিন্তু সবই জানো ডাক্তার। জানি না, আমি সবই জানি, কিন্তু বলছিলাম কি তোমার স্ত্রী মানে বৌঠান সেখানে এখন কারণ না যাওয়াই ভালো। নো ডাক্তার, ডোন্ট ওয়ারি। আমি শোনো রাজীব, তোমার সঙ্গে আমার গোটা কথা কথা আছে ভাই। নো জাস্ট এ মিনিট ডাক্তার, আমি আমার ছেলেকে দেখবো। চলো তো প্লিজ। রাজীব শোনো রাজীব। আমি আর কমলা 10 মাস আশায় দিন বলেছি। কি করবে ভাই বলো? জন্মেছে যখন জন্মেছে, না কেউ জন্মায়নি, কেউ জন্মায়নি, কেউ না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু কি করবে বলো ভাই? ভাগ্যের উপর তো কারোর কোনো হাত নেই। ভাগ্য আমি মানি না ডাক্তার, মানি না তোমাদের এই ভাগ্য। তুমি তো জানো ডাক্তার,
সামান্য অবস্থা থেকে নিজের শক্তি সামর্থ্য পৌঁছতে আজকের বিরাট ঐশ্বর্যকে আমি কিভাবে করায়ত্ত করছি। হ্যাঁ, অন্যায় সেন্টিমেন্টকে আমি কখনোই স্বীকার করিনি, কখনোই না। ডাক্তার, তুমি বুঝতে পারোনি, তুমি পারবেও না, তুমি পারবেও না। শুধু আমি নই ডাক্তার, কমলা। ইয়েস, কমলা দিনের পর দিনকে স্বপ্ন দেখেছে আমার সঙ্গে ডাক্তার। কিন্তু স্বপ্ন তো চিরকাল স্বপ্নই রাজি। তাছাড়া মানুষের সব আশা তো সবসময় সফল হয় না। সফল হয় কি না হয় তা অন্যের বেলায় আমি জানি না ডাক্তার। এই গায়ে বাহাদুর রাজের ঘোষ আশা করেছিল তার প্রথম সন্তান হবে এক কোচা টাটকা ফুলের মতো সুন্দর, অথচ তার মধ্যে থাকবে আমারই মতো লৌহ কোটির এক পুরুষ। ডাক্তার, অনেক খুঁজে সুন্দরী কমলাকে আমি বিবাহ করে ঘরে এনেছিলাম। সে আশা যখন আমার পূরণ হয়নি ডাক্তার, আশাটাকে শেষ করে দাও, ওটাকে ঠিক করো, ব্যবস্থা করো প্লিজ। ভাই, তোমার নিজের ঔরসজাত সন্তান। ঔরসজাত সন্তান? ইয়েস, ঔরসজাত সন্তান, ঔরসজাত সন্তান। আমি কিছুতেই ওটাকে সহ্য করতে পারছি না, কিছুতেই না। আমাকে বঞ্চনা করেনি, বঞ্চনা করেছ নিজেও নিজেকে। তোমার বন্ধু ছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন ডাক্তার। রাজীব, আমার পেশা মানুষের জীবন নেওয়া নয়, জীবন দেওয়া। আমি যে কিছুতেই ওটাকে সহ্য করতে পারছি না। রাজীব, তুমি বিচক্ষণ, তুমি বুদ্ধিমান। একটু স্থির হয়ে ভেবে দেখো, ও বেচারা তো জন্মের জন্য দায়ী নয়। হ্যাঁ, নিশ্চয়ই যাই। এমনই কথা কেন না, আঙুল তুলে দেখা ওই আমার সন্তান রাজীব ঘোষ ফিরে যাবে? নো, নেভার, কখনোই না। ইয়েস, তুমি যদি না পারো ডাক্তার, আমি নিজেরা তো দেখে শেষ করে দিচ্ছি। রাজীব, সত্যি কি তাহলে তুমি? Yes, I have decided once for all. I must do it once. এই তাহলে তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। Yes. বেশ, তবে তুমি এখান থেকে চলে যাও। না রাজীব, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। পারবে না ডাক্তার, কিছুতেই পারবে না। এত বড় হার রাজীব ঘোষ কখনোই মেনে নেবে না, এটা তুমি ভালো করে জেনে রেখো। ইয়েস, জেনে রেখো। রাজীব, I say you out of my nursing home. যাও এখান থেকে। ওকে, আমি যাচ্ছি। বাট তুমিও জেনে রেখো ডাক্তার, আজকের রাতটা তুমি ওকে আগলে রাখতে পারো। আমি ওটাকে দেখে নেবো। কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। How is the patient? Is this still unconscious? Okay. And how is the baby? আপনি একটা কাজ করুন, আপনি এখন রেস্ট নিতে পারেন। আমি
এত রাত্রে আবার বড়ই রূপ হয়তো হয়তো বাঁচবে না মহারাজ, কিন্তু যদি বাঁচে সেই আশায়। সত্যি সৃষ্টির কি অদ্ভুত রহস্য, ঈশ্বরের লীলা বোঝাই না। হ্যাঁ, আর সেই জন্য বোধহয় ওর বাপই ওকে স্বীকৃতি দিল না মহারাজ। বলো কি এটা, বাপ স্বীকৃতি দিলে না? কিন্তু কিন্তু মা আর থাক মহারাজ, আমি অন্য একদিন এসে সব কথা সব পরিচয় আমি আপনাকে বলে যাবো মহারাজ। আমি বড় ক্লান্ত, আজ তবে আমি আসি মহারাজ। তোমার মঙ্গল। লক্ষ্মী 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 ভাই, হ্যাঁ এসো, কাছে এসো, এগিয়ে এসে দেখো। বুঝেছি, আচ্ছা তুমি এখন আসতে পারো, আমি না হয় এক লালন পালনের ভাব অন্য ব্যবস্থা। না লক্ষ্মী, তুমি তো জানো আমি কারোর কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে। আমার কাছে আজ থেকে আমার কাছে। তারপর সেই হতভাগ্য শিশু পিতৃমাতৃ পরিত্যক্ত হয়ে মহারাজের দয়া ও লক্ষ্মীমার যত্নে স্মৃতি ক্রমে বড় হতে থাকে এবং ক্রমে তার জীবনে দীর্ঘ 25টা বছর ওই আশ্রমে কেটে গেল। দীর্ঘ 25 বছর। সার্থক তোমার সাধনা হলো, আর আমার কোনো দুঃখ নেই। আজ আমি তোমাকে দুটো কথা বলতে চাই। দেখো, আমার বোধহয় দিন শেষ হয়ে এসছে। মহারাজ, এই পৃথিবীতে আপনি ছাড়া আমার যে আর কেউ নেই। মানুষ তো অমর নয় অরু, জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে চলেছে বারবার জীবনের পরিক্রমা। আর সেই পরিক্রমা যিনি করাচ্ছে সেই সত্য সুন্দর চিরসুন্দর ঈশ্বরকেই আমি এখানে সকলের মধ্যে জাগাবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমি সফল হতে পারিনি। তারপর একদিন তুমি এলে, আমার সমস্ত আশা, আমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার মধ্যে দিয়ে যখন সফল হয়ে উঠল, তখন তখন আমার যে কি আনন্দ, আমার যে কি সান্ত্বনা হলো। মহারাজ,
হ্যাঁ, যে কথা বলছিলাম, মানুষের মন তোমার যখন ঘৃণা অপরাধে তোমাকে যখন তারা তোমার মনকে পীড়িত চঞ্চল করে তুলবে, তখন এই তারের যন্ত্র যেটা আমি তোমাকে দিয়েছি, তুমি এর মধ্যেই তোমার শান্তিকে খুঁজে পাবে। আর আমি এও জানি অরুণ, এই আশ্রমে তোমায় কেউ সহ্য করতে পারে না। তাই বলছিলাম, আমার মৃত্যুর পরে তোমার হয়তো আর এখানে থাকা চলবে না অরুণ। আমি তা জানি মহারাজ। থেকেও না। তাছাড়া তোমার যখন সবই আছে। আমার সবই আছে? হ্যাঁ, তুমি চিরদিন জেনে এসেছো তুমি এই অনাথ আশ্রমে আর 5 জনের মধ্যে তুমি অনাথ, কিন্তু তা তো নয় অরুণ। তোমার বাবা আছে, তোমার মা আছে। মহারাজ, আপনি বলছেন আমি অনাথ নই? না, তুমি অনাথ নও। তাহলে তোমার ভদ্র বংশে, ভদ্র সমাজেই তোমার জন্ম। আর আমার যতটুকু মনে হয়, তোমার বাবা মা বোধহয় আজও বেঁচে আছেন। আজও বেঁচে আছেন? হ্যাঁ। আমার বাবা, আমার মা? হ্যাঁ অরুণ, তবে আজও বেঁচে আছেন। তবে আজ আমি এখানে কেন, এই অনাথ আশ্রমে কেন? বলুন বলুন মহারাজ। তোমার ওই রূপ। দুঃখ করো না অরুণ। দুর্ভাগ্য তাদেরই যে তারাও তোমাকে আর দর্শনের মতো বাইরের রূপটাও দেখেছিল, কিন্তু তোমার মধ্যে যে একটা সুন্দর ফুলের মতন একটা প্রাণ থাকতে পারে, তারা কোনোদিন ভাবেনি অরূপ। তোমার সব পরিচয় জানে কলকাতার ডাক্তার শহীদ সরকার। আমি তার নামে তোমার জন্য একটা চিঠি লিখে রেখেছি। এই নাও চিঠি। আর অরূপ, তোমার এই বেহালাটা আর একবার বাজাও। আমি যাবার আগে আমি এই আকাশ, বাতাস, এই আলোকে আমি শেষ শ্রদ্ধা জানিয়ে যাই, তাদেরকে আমি প্রণাম জানিয়ে যাই।
এবারেও তাহলে তুমি সুবীরের জন্মদিনে থাকছো না? আমার থাকা না থাকা তোমরা তো আসো। কি ব্যাপার বলো তো, প্রত্যেকবারই কোনো না কোনো অজুহাত দেখে এই দিনটা বেরিয়ে পড়ো। কার কথা মনে পড়ে কমলা? কার কথা মনে পড়ে? আমাদের সেই প্রথম সন্তান। এই উৎসবের প্রতিটি মুহূর্তে সে যেন আমার সামনে এসে দাঁড়ায়। না 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 কমলা, তোমার আমার কত মনের ইচ্ছে ছিল, তবে তো দেখো কোথা থেকে যে কি হয়ে গেল। না না না, আমাকে আমাকে তোমরা বলো না, অন্তত এই উৎসবের রাত্রিটা তোমরা আমাকে ক্ষমা করো। দেখো, যা ধুয়ে মুছে গেছে আজও তুমি তাই নিয়ে ধুয়ে মুছে গেছে? এ কি জলের দাগ কমলা যে ধুয়ে মুছে যাবে? কিছুই যায়নি কমলা, কিছুই যায়নি। জানো কমলা, যখনই আমি সুবীরকে আশীর্বাদ করতে যাই, হ্যাঁ মনে হয় সে যেন আমার সামনে এসে দাঁড়ায়, বলে বাবা, দু হাত পেতে দাঁড়ায়, বলে বাবা তুমি তুমি আমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ গো, সে কি আমার সুবীরের মতোই সুন্দর হয়েছিল?
হ্যাঁ হ্যাঁ কমলা, হ্যাঁ দাদু, তারপর তারপর প্রেমের ব্যাপার ভাইয়া, দোলামালা বললে তো চলবে না। দেখো ভাইয়া, তোমরা হচ্ছে আজকালকার ছেলে, তোমার প্রেম করার কত জায়গা আছে, রেস্তোরাঁ, কাউকে হোটেলে, নিজের লোককে একটা চলন্ত বোতল গাড়ি, আমাদের সময় বুঝলে ওসব কিছুই তো খালি ওই বন জঙ্গল আর পাতিলের ধান। তবে দাদু কি বলছি, আমরা প্রেম করতে এক পাও পেট পাও বলো কি দাদু, বন জঙ্গল পাঁচিলের ধার দাদু, তোমাদের ওই প্রেম করতে গিয়ে মশা টশা কামড়াতো না? মশা? আরে ভাইয়া, প্রেমের কাঁকড়া নিজেকে কামড়েছে, মশার কামড় তো তার কাছে সুস্থ লেগে। দাদু দাদু বলো বলো, মানে কি বলবো, মুশকিলই তো। আচ্ছা কবলে তুমি কি ভাবো, প্রেমের পথটা হচ্ছে পার্কের স্লিপ, যে গার 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 চলে যাবে? বলো ভাইয়া, প্রেম করছি কি নেই, মুখ তুলে ঘুরবে, ওষুধ খাবে, এই চোখে সর্ষে ফুল দেখবে, তবে না প্রেম হবে। ওই সর্ষে ফুল না হয় ঝিঙে ফুল প্রায় দেখেই কিন্তু দাদু, তুমি দমিয়ে দিচ্ছ কেন? তুমি একটা উৎসাহ দাও, কিভাবে এগোই প্রেমে উৎসাহ দাও। এগোবে কেন তুমি এগোবে কেন? দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বলে তুমি কোনদিন ওই ওই চুম্বকের মতো তুমি দাঁড়িয়ে থাকবে, আর তোমার আকর্ষণে তোমার প্রেমিকা দেখবে কিন্তু দাদু যদি না আসে, তাহলে বুঝবে তোমার ম্যাগনেটিক পাওয়ারটা ফেল করেছে, তখন তুমি সারা করে তার কাছে চলে যাবে। কিন্তু দাদু আমি তো এগিয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না, ওভাবে এগোলে তো হবে না। ওকে দৌড়তে হবে, তোকে উঠতে দৌড়তে হবে, এসব খেয়ে চিৎকার করে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি দাদু আমি তো বলছি, কিন্তু জবাব দেয় না। দেবে কমলে, একদিন তাকে জবাব দেবে। আচ্ছা তোমরা আজকালকার ছেলেরা, তোমরা মুখের কথা নাই সব কিছু ভাবো, ওই অন্তরে অন্তরে যে একটা ব্যাপার হয় সেটা বুঝতে পারো না? ওই যে তোমাদের থেকে কি কবি ভাষা আছে না, ভালোভাবা পেয়েছি মনে মনে। না দাদু এখনো তো পাইনি। না এখনো পাওনি? না। তাহলে তুমি একটা জিজ্ঞেস করছো, প্রেম টেম কিচ্ছু আমরা যাও। দাদু বাবা মানে কি বলা হচ্ছিল শুনি দাদুকে? দাদু তুমি কিন্তু ওর কোনো কথা বিশ্বাস করো না, জানো একটা কথাও সত্যি বলে না। তাই নাকি? ভাই প্রেমে পড়লে কি সত্যি কথাটাও মিথ্যে হয়ে যায়? সত্যি তুমি জানো না দাদু, পথে ঘাটে কলেজে ক্যাফে রেস্তোরাঁ কেবল একই কথা নিয়ে যদি কানের কাছে কেউ ঘেনা ঘেনা করে আর মেজাজ ঠিক থাকে, তুমি বলো? একদম মেজাজ ঠিক থাকে না। বলে তোমার কিন্তু ভারী অন্যায়। মুখ থাকতে কাজে করে দেখাও না। দাদু বলে রেগে যাও যে, দাদু আমি আসি। তুমি তো দেখে মিনমিন করলে হবে না, বুঝছো? মিনমিন করলে হবে না। তুমি থাকবে এরকম বুক চিচিয়ে, বুঝছো? এরকম বুক চিচিয়ে তোমার দিদিমা ঘুরে ফিরে আমার কাছে ব্যস্ত, আমার মানও ভাঙাতে, বুঝছো? উদ্যোগ নিতে হবে, উদ্যোগ।
তাহলে কিন্তু আমারই লম্বা কড়া ভাবে দাঁড়াবে, তখন দেখবে ঠিক হয়ে গেছে। আসছে দিদি ভাই। হ্যাঁ आए न बाल क्या करूं सजनी, आए न बाल। दिले तो गाने ताल केटे কি আমার গায়ে রে যেন ওস্তাদ বাড়ি বলে মালিকা। হ্যাঁ ওই ক্লাসিক্যাল গানের সময় কেউ আমাকে ডিস্টার্ব করলে না আমার কিন্তু মাথা ঠিক থাকে না। ডিস্টার্ব? হ্যাঁ ডিস্টার্ব। বেশ কি বেশ? তোমার বন্ধু গোপা এরে গোপা 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 ওমা কমলেশ তুমি কখন এলে বাবা? গোপা তোকে সুবীরের ঘরটা গুছিয়ে রাখতে বলেছিলাম, গুছিয়েছিস? হ্যাঁ আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি মা, তুমি একটু শান্ত হয়ে এখানে বসো না একটু। তুমি আজ আর বেরিও না বাবা, অফিসে একটা ফোন করে দাও। সে আমি দিয়ে এসেছি মাসিমা। আচ্ছা ঠিক আছে। গোপা মিলিকে ফোন করতে বলেছিলাম, করেছিস না ভুলে বসে আছিস? সে যার ডিউটি সে করবে। চলো না বাবা, আমরা দুজন মিলে সুবিধার ঘরটা ভালো করে সাজাই। মা তুমি কিন্তু কমলেশকে বারণ করে দাও, আমি একাই ঘর গুছাতে পারবো। আরে কমলেশ তুমি তো এই তো কিছু করবে। মা আমি কিন্তু আসছি। শুনে ঠাকুরকে ফোন করেছিলে? হ্যাঁ সেই একই জবাব, আশীর্বাদ পাঠিয়েছে, আসতে পারবে না। আসতে পারবে না না আসবে না? ঠিক তাই। দেখো কমলা, তুমি বারবার অনুরোধ করো তাই আমি ফোন করেছিলাম, আমি জানতাম কমলা সে আসবে না। আশ্চর্য, সেই ঠাকুরপো যে দিনে রাতে অন্তত দুবার এ বাড়িতে না আসলে যার ঘুম আসতো না, আর তিনি একটিবারও আসবেন না। জানো কমলা, 25 বছর আগে এক ঘন দুর্যোগের রাত্রে সেই যে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হলো, তারপর সে আমার সামনে আর এলোই না। সত্যি কি যে হলো ঠাকুরপো। আমার বাল্যবন্ধু সে, আমি তো তাকে জানি। জীবনে অন্যায়কে সে কোনোদিনও ক্ষমা করেনি। একদিকে জীবনের সমস্ত কিছু, আর একদিকে জীবনের সত্য। অন্যায় অন্যায় অন্যায়, জানি না বাবা কি অন্যায় করেছি যার জের এই 25 বছর ধরে চলছে। বন্ধু বান্ধবদের মধ্যে ভুল বোঝাবুঝি মন কষাকষি হয়েই থাকে, তাই বলে না না কমলা, সামান্য ভুল বোঝাবুঝি মন কষাকষি নয়। ও তুমি বুঝবেও না কমলা, আর আমি তোমাকে বুঝতেও পারবো না। থাক, আমাকে আর বোঝাতেও হবে না, আর আমার বুঝে কাজ নেই। জেঠিমা মা, মিলি, এসো মা, এসো এসো। কেমন আছো মা? ভালো। থাক 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 থাক। আপনি ভালো? হ্যাঁ বাবা ভালো আছি মা, ভালো আছি। দেখা মশাই শরীর কেমন আছে? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো মিলি? ভালো। কমলা, তোমরা গল্প করো, হ্যাঁ বসো তুমি। আমার ভেতরে একটা কাজ আছে জরুরি, আমি আসছি কমলা, আমি আসছি। মিলি, তুমি একটু বসো মা, আমি ওই ভেতরটা একটু। হ্যাঁ না বসো বসো। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ। আর দাদা কোথায়? জানি না তো। তুই একা কেন? তোর দিদি কোথায়? তার যা কাজ তাতেই তাকে জুড়ে দিয়েছি। মানে দাদার ঘরে বসে এক মনে ফুলদানির বিউটি দেখছে। কিন্তু তোর আসতে তো দেরি হলো কেন? তোর সামনে পরীক্ষা, মিস বোস তো কিছুতেই ছুটি দিতে চাইছিলেন না।
বাবা, আর দাদা হয়তো এতক্ষণে গাড়ি নিয়ে গিয়ে তোর হস্টেলে হাজির হয়েছে। সে আর কি হবে বলো, সেখানে গিয়ে শুনবে আর এখানে চলে এসছি ব্যাস। বেচারি এত দূর গাড়ি নিয়ে গিয়ে কি না শেষ পর্যন্ত একা একাই ফিরতে হবে। বাবা বাবা, গোপা, দুঃখ যেন মনে হচ্ছে তোরই বেশি হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, দুজনে কাছাকাছি পাশাপাশি বসে একটা প্লেজেন্ট ড্রাইভ। কি রোমান্টিক। বাবা বাবা, সত্যি তোর তত এখন আর কি হবে, হাউলাস করি বা ফল কি। এটা দাদার গাড়ি হয় না? মনে তো তাই হলো। দাদা মনে হয় ফিরে এলো জানিস। এই মিলি, তুই একটা কাজ কর তো। তুই আরে কি হয় না, তুই না ওই পর্দা আলো কি কর। আরে তো ছি, ছাড় ওরে ছাড়, শোন। আরে বেরো না এখানে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে বেরো। মিলি, 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 ও বাবা, মিলি কোথায় রে? মিলি কোথায়? ও, তুমি জানো না বুঝি? কি জানো? মিলি তো ফোন করেছিল। মিস বসটাকে ছুটি দেয়নি, সে তো বললো আসতে পারবে। কি বললে? আমি যে তবে হস্টেলে গিয়ে শুনলাম ওইখানে আছে। দাদা, তবে তুমি বাবাকে মিথ্যে কথা বলে গেলে। হস্টেলে গেছো আর বলে গেলে অফিসে যাচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব কথা বলে দিচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। তোকে বেশি ফড়ফড় করতে হবে না। বল বল, তাড়াতাড়ি বল, মিলি কোথায়? কেমন চাপ তো? বেশ হয়েছে, মিলি আসছে না। হ্যাঁ, তোকে বলেছি মিলি আসছে না। এখন আর গলার স্বর করুন করে কি হবে বলো? আরে চললে কোথায়? দাঁড়াও দাঁড়াও, মিলিকে কোথাও খুঁজে পাবে না। বল। হ্যাঁ? কে আমি? হ্যাঁ আমি। তুমি ওখানে মানে আসলা কি? আমি একেবারে মুখের উপরে এসে বসেছি। আসলা সত্যি তুই দাদাকে দেখে ওখানে স্থির থাকতে পারলি না রে? না, এবারে আসলে না আসলে যে যেখানে ছিল সবাই তোর মুখে এসে বসলো। গোপা প্লিজ আর কাকু কথা কেন? গোপা, গোপা, কোথায় যাচ্ছ তুমি? রাত করেছ? আচ্ছা তুমি হোস্টেলে যাবে, গাড়ি নিয়ে যাবে, সে কথা আমায় ফোন করে বললে হতো না? আমি এদিকে 50 মাইল স্পিডে গাড়ি চালিয়ে। আচ্ছা বাবা, হয়েছে। এখন চলো, তোমার ঘরে একটা কথা আছে। যা বলা এখানে। এখানে? না, দেখছো না সামনে কত লোকজন। চলো না। বাড়িতেই এসে ঢুকলো, এই বাড়িতে ছিল। কোথায় চোর? ওরে ওরে, কে কোথায় আছিস? কোথায়? মধু, মধু। দেখি আলো নেভালো কে? কে কে ওখানে? কথা বলছো না কেন? আমি 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 কে? আলো জ্বালবেন না, আলো জ্বালবেন না। আলো জ্বালাবো না? কে কে তুমি? বিশ্বাস করুন আমি চোর নই। আমাকে বাধ্য হয়ে ওদের তারা খেয়ে পাঁচিল টপকে এই বাড়িতে ঢুকতে হয়েছে। জানেন, আজ 3 দিন ধরে এই শহরে এসে আমার যার সঙ্গে দেখা হয়েছে আমাকে দূর করেছে, ঢিল ছুঁড়েছে, কুকুর লেলিয়ে দিয়েছে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি দরজায় বাদ পেতেছি, কিন্তু তার পরিবর্তে পেয়েছি গলা ধাক্কা আর অপমান। কেউ দেখায়নি এতটুকু সহানুভূতি, এতটুকু দয়া। কে তুমি? কোথা থেকে আসছো? অনাথ আশ্রম থেকে। কি বলে? অনাথ আশ্রম থেকে? হ্যাঁ, আজ 3 দিন ধরে এই শহরে এসে
আমি ডাক্তার শহীদ সরকারকে খুঁজছি। কাকে কাকে খুঁজছো বললে? ডাক্তার শহীদ সরকার। স্বামীজি বলেছিলেন। স্বামীজি? কে কে স্বামীজি? সরকার শ্রমিক বিরজানন্দ মহারাজ। বিরজানন্দ মহারাজ? হ্যাঁ, উনি আমাকে একটা চিঠি দিয়ে বলেছিলেন ডাক্তার শহীদ সরকারের কাছে যেতে। চিঠি? হ্যাঁ। আমি ডাক্তার শহীদ সরকার। হ্যাঁ, তো দেখি সেই চিঠি। আপনি ডাক্তার শহীদ সরকার? হ্যাঁ আমি। দাও সেই চিঠি। এই যে প্রিয় ডাক্তার, পত্রবাহ করুণাংশুকে তোমার কাছে পাঠালাম। 25 বছর আগে কোনো এক ঝড়ঝড়ের রাত্রে যে শিশুটি তার বাবা মার কাছ থেকে শারীরিক প্রতিবন্ধকতার কারণে পরিত্যক্ত হয়ে তোমার মাধ্যমে আমার আশ্রমে আশ্রয় নিয়েছিল, তাকে তার উপযুক্ত স্থানে প্রত্যার্পণ করো। এই বিশ্ব জগতে আমার দিন শেষ হয়ে আসছে, তাই আমার শেষ ইচ্ছা করুণাংশু যেন তার পরিবারের কাছে উপযুক্ত সম্মানের সহিত প্রতিষ্ঠিত হতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি, কোনো ঘৃণা, কোনো অবহেলা, কোনো লাঞ্ছনা যেন তার জীবনকে পীড়িত এবং অপমানিত না করে তোলে। আশা করি তোমরা কুশলে আছো। আশীর্বাদ নিয়ে ইতি বিরজানন্দ মহারাজ। অরুণাংশু? তোমারই নাম অরুণাংশু? হ্যাঁ। দাঁড়িয়ে রইলে কেন বাবা? এসো এসো, এখানে বসো। বসবো? হ্যাঁ এখানে। আশ্রম থেকে তো তুমি আমাকে একটা চিঠি দিলেই পারতে বাবা। আমি নিজে গিয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে আসতাম। তুমি তো জানো না অরুণ, তোমার কথা আমার সর্বদাই মনে পড়তো। ডাক্তার বাবু, কোন মুখ নিয়ে আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো অরুণ? ডাক্তার বাবু, হ্যাঁ অরুণ, আজ থেকে 25 বছর আগে একদিন তোমার জন্ম মুহূর্তে আমি নিজে হাতে তোমাকে বনবাসে রেখে এসেছিলাম অরুণ। একটি মুহূর্তের জন্য আমি সে কথা ভুলতে পারিনি অরুণ। আপনি? যাক সে কথা। অরুণ, তুমি যখন এসেছো, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। এই বাড়িতেই থাকবে। কেন? এখানে থাকবো আপনার কাছে? কিন্তু কেন? কোন অধিকার নিয়ে আমি আজ আপনার বাড়িতে থাকবো? তাছাড়া যে জন্যে আজ আমি এখানে ছুটে এসেছি, স্বামীজির মৃত্যুর সময় তার মুখের যে কথা শোনা অব্দি। স্বামীজি নেই? না, উনি মারা গেছেন। স্বামীজির মৃত্যুর সময় তার মুখের যে কথা শোনা অব্দি এই কদিন প্রতিটা মুহূর্ত আমার ব্যাকুল উৎকণ্ঠার মধ্যে কেটেছে। কি শুনেছো তুমি? জ্ঞান হওয়া অব্দি স্বামীজির মৃত্যুর দিন পর্যন্ত আমি জেনে এসেছি আমি অনাথ, অজ্ঞাত, পরিচয়হীন। তার জন্য এই অনাথ আশ্রমে প্রতিদিন কত লাঞ্ছনা, কত অপমান আমাকে সহ্য করতে হয়েছে। কিন্তু ডাক্তারবাবু, আমি যেদিন জানলাম আমি অনাথ নই, আমার বাবা আছেন, আমার মা আছেন, আর একমাত্র আপনি তাদের পরিচয় জানেন। না, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না অরুণ। তুমি যা জেনেছো সব ভুল অরুণ, সব ভুল। আমি কিচ্ছু জানি না। আমি যা জেনেছি সব ভুল। হ্যাঁ, তুমি যা জেনেছো সব ভুল। Neglected and deserted. You are alone, my boy. You are alone. একা এই পৃথিবীতে তুমি একা। কিন্তু স্বামীজি যে বলেছিলেন, আজ থেকে 25 বছর আগে এক ঘন দুর্যোগের রাতে তোমার জন্ম অরুণ। তারপর জাস্ট লাইক এ শুটিং স্টার মনের আলোর দীপ্তি দিয়ে তুমি নিভে গেছো অরুণাংশু।
মৃত উল্কার মতো এক মুঠো ছাই ছাড়া আজ আজ আর তোমার কোনো অস্তিত্ব নেই। ওর কোনো অস্তিত্ব নেই। নেই, কেউ আমার নেই। আমি আমি মৃত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মৃত। কেউ নেই তোমার, কেউ নেই। বাহাদুর রাজীব নাথ ঘোষ তোমার বাবা হলেও তার কাছে তুমি মৃত। কি নেই তার, কি নেই? মস্ত মস্ত বড় লোক সে। টাকা কড়ি, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান। সেখানে তোমার স্থান কোথায় অরুণাংশু? হ্যাঁ, তোমার স্থান কোথায়? আছেন, আছেন ডাক্তার বাবু, আছেন। আমার বাবা, আমার মা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন, তারা সবাই আছেন ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ, তা আছে বই। তারা কোথায় থাকেন ডাক্তার বাবু? এই শহরেই কি? হ্যাঁ, P32 বালিগঞ্জ প্লেসে তারা থাকে। অরুণাংশু P32 বালিগঞ্জ প্লেস। আচ্ছা ডাক্তার বাবু, আমি শুনেছি আমার এই বিকৃত শরীরের জন্য আমার বাবা আমাকে জন্ম মুহূর্তে পরিত্যাগ করেছিলেন, কিন্তু আমার মা কি? তোমার মা? না না, তো কোনো জ্ঞানই ছিল না। সে অবকাশই তো তার হয়নি। ওর তিনি জানেন তার প্রথম সন্তান তিনি মৃতই প্রসব করেছিলেন। যাবো, আমি যাবো, আমি যাবো ডাক্তার বাবু। কোথায় যাবে? আমি যাবো। কোথায় যাবে? কোথায় কোথায় যাবে তুমি? একটিবার আমি আমার মায়ের কাছে যাবো, তারপর মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মা, মা গো, দেখো দেখো আজ আমি বেঁচে আছি, আমি মরিনি। এতদিন তুমি যা জেনেছ সব ভুল, সব ভুল। আমি যাবো না। জানি ডাক্তার, জানি কেউ আজ আমার কোন কথায় বিশ্বাস করতে চাইবে না। ডাক্তার, শুনতে আমাকে হবেই। আর আমি শুনবো বলে প্রস্তুত হয়ে এসেছি ডাক্তার। প্রস্তুত হয়ে এসেছো না? সত্যি সত্যি অপূর্ব নাটক তোমার রায় বাহাদুর। নাটক? হ্যাঁ, নাটক নাটক। 25 বছর ধরে দিনে রাত্রে প্রতিটি মুহূর্তে লেখা হয়েছে রক্তের পাজরের মধ্যে। হাসছো বন্ধু, কিন্তু বিশ্বাস করো বন্ধু, আজ আমি হেরে গেছি বন্ধু। আমি হেরে গেছি। চমৎকার চমৎকার অভিনয় তোমার রায় বাহাদুর। অভিনয়? হ্যাঁ, অভিনয় আমি করেছি। অভিনয় করেছি নিজের সঙ্গে, কমলার সঙ্গে, সমাজের সঙ্গে, সকলের সঙ্গে। কিন্তু তার কোনো প্রয়োজন হবে না রাজীব। তুমি নির্ভয় ফিরে যেতে পারো। হ্যাঁ, ফিরে তো যেতে হবেই আমাকে। নিজের হাতে যে কুশাল আমি জেনেছি, আমি জানি ডাক্তার, বাকি জীবনটা তো আমাকে বহন করে নিয়ে যেতে হবে। জানি এই আমার নিয়তি। তুমি যদি কিছুটা সাহায্য করতে পারি ডাক্তার, মানে দেখো, যখন আমি যখন তার এই অবস্থার জন্য দায়ী। তোমার আমার দায়িত্বটা কোথায়? না না, আমার দায়িত্ব নেই। তখন যদি সে তার বাকি জীবনটা গড়ে নেবার একটা সুযোগ পায়, তাই বলছিলাম বন্ধু, আমার একটা অনুরোধ রাখবে। বেশ বলো। যে বাল্য বন্ধুকে তুমি জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে, মনে পড়ে তারই শেষ অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তোমার কি কথা আছে বলো। আমি তাকে কিছু টাকা দিতে চাই। টাকা 5 লাখ টাকার একটা চেক আমি এনেছি ভাই। টাকাটা প্লিজ তাকে তুমি। টাকা দিয়ে তুমি সেই ঋণ শোধ করতে চাইছো রাজীব? সত্যি সত্যি রাজীব, জগতে তুমি একটা কৃতিত্বের ইতিহাস রচনা করলে।
বাপ হয়ে যদি তুমি তাকে টাকাটা দিতে পারো আর ছেলে হয়ে যদি সে সেটা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে আমার আর কি বলার থাকতে পারে বলো। তবে হ্যাঁ, চমৎকার চমৎকার ঋণ শোধ তোমার দেওয়া হবে। না, ঋণ শোধ নয় বন্ধু, ঋণ শোধ এটা নয়। সে অধিকার আমার কোথায় আছে, কোথায়? এ শুধু তার বাকি জীবনটা যদি একটা কিছু সে করে নিতে পারে। বেশ, যাও। কিন্তু কিন্তু সে যখন আমায় জিজ্ঞাসা করবে যে এই চেক বা এই টাকা আমি কোত্থেকে পেলাম, কি বলবো তাকে আমি, সেটাও তুমি আমায় বলে দাও। বলবো তো যে তার বাপ। না বন্ধু, বলো না। যে অপরাধে অপরাধী আমি, তার কাছে কতটুকু? কিন্তু কিছু তো একটা তাকে আমায় বলতে হবে। বলবে তার কোনো গীতই না, তাই বা কি করে হয়? কিন্তু বন্ধু, যাই বলো বলো না জানে যে আমি তাকে এই টাকা দিয়েছি। তাহলে হয়তো এই টাকাটা সে ঘৃণায় ছুঁড়ে ফেলে দেবে বন্ধু, ঘৃণায় ছবেই না। হ্যালো, ডক্টর সরকার হিয়ার। হ্যাঁ, 2 নম্বর পেশেন্টের। ওকে, আপনি ওটি রেডির জন্য রেডি করুন। আমি বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আরে মা, চলে গেল। মিলি, এই যে সুবি, এসো বাবা, এসো, বসো। তোমরা কথা বলো। আর একটা কি আছে বুঝলি না, আমার বেরোতে হবে। সুবি, তোমরা বসো, তোমরা কথা বলো বাবা। মিলি, পরীক্ষা কেমন হলো? মিলি, চা করে না, আমি পাঠিয়ে দিচ্ছি। চা তো হয়েছে, কেন? না, ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা থাক, আমি গরম চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, তোমার ব্যস্ত হতে হবে না, আমি ঠান্ডা চাই। তাই খাও। তুমি চলে কোথায়? আমার একটু ঘুম পেয়েছে, আমি ভেতরে যাচ্ছি। বুঝলাম। এতক্ষণ আমার না আসাটা যে সত্যি অপরাধ হয়েছে সেটা আমি স্বীকার করছি, কিন্তু সেই তুচ্ছতম অপরাধের শাস্তি দিতে গিয়ে এই যুগের কোন তরুণী চরিত্রের আগুনে যদি তার দু চোখ ভরে ঘুম নেমে আসে, তাহলে বুঝতে হবে কি শুনি? বুঝতে হবে এতকাল সে কত বিনিদ্র রজনী সে যাপন করেছে। তাই তার প্রিয় দর্শনের সাথে সাথে দু চোখ ভরে নেমে এসছে একদম নিবিড় সত্যি। এখন তো সেটাই বলবে। আর কাল থেকে আমি যে সেই দরজার দিকে তাকিয়ে বসে আছি দাঁড়ালাম, তার চেয়ে বলো না অফিসে বসে খালি লাভ করতে নিষেধ করছিলে। যাও তো। হে মনোলক্ষ্মী, সে তো তোমারই জন্য। মনোলক্ষ্মীকে গৃহলক্ষ্মীর আসনে বসাতে হলে লক্ষ্মী প্রয়োজন। আর তার জন্য এরকম লক্ষ্মী পেঁচা হয়ে তুমি অফিসের কোটরে বসে নোট গুনবে। যাও, কথা নেই তোমার সঙ্গে। কদিনে তুমি আবার হোস্টেলে পর্যন্ত আসনি একবার। আরে বাবা, তা জানো না বুঝিয়ে বিরহটা শেষবারের মতো একটু জ্বালিয়ে নিচ্ছিলাম গো। আর তো কোনো সুবর্ণ সুযোগ রইল না এই অধমের জীবনে। মানে বুঝলে না? দেখো, আর তো কোনো অজুহাত নেই। একদম শাক দিয়ে সকাল একদম তুলবো, বেশি হতে হবে। তারপর দুজনের মুখোমুখি। আমারও পরানো যাচ্ছে, তুমি তাই গো, আমারও পরানো যাচ্ছে। তোমার ছাড়া রে
হতে মোর কে হলাই কিছু নাই গো আমার পরানো যাচ্ছে বিশেষভাবে আজকে আসবো বলেই এই কলেজ আসেনি। তবে আজ কেন এসেছি জানো? নিশ্চয়ই আন্দাজে বুঝতে পারছো না। কত আন্দাজ করে আমার কাজ কি? তুমি এসেছো এটাই বড় কথা। না না সত্যি শোনো, আজ তোমার বাবাকে আমি বলতে এসেছি যে সামনের অগ্রহায়ণে আপনার এই আদরিনী কন্যাটিকে আমি পারবে? বাবার সামনে দাঁড়িয়ে ওই কথা বলতে পারবে? এই কথা বলতে লজ্জা করবে না? লজ্জা মিলি, লজ্জার ভয় সুবিধা জীবনের অভিযান থেকে বহুদিন হলো। তাই বলে ছি মিলি, বিয়ে করতে লজ্জা হবে না, অথচ বিয়ের কথা বলতে লজ্জা। মিলি বাবা, মিলি মিলিমা বাবা, আরে এই যে সুবীর উনি ওখানে আছেন দেখি। সুবীর বলুন কাকাও, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা। এসো এসো, বসো বসো এখানে। মিলি, মধুকে বলতো মা আমাকে এক কাপ চা করে পাঠানোর জন্য। চা খাবে বাবা? হ্যাঁ। আমি করে আছি। ও তুমি খাবে? চা এক্ষুনি আছি। কাকাও কি কথা আছে বলছিলেন আমার সাথে? হ্যাঁ সুবীর, বলছিলাম তোমার কাজকর্ম ছিল কেমন চলছে? ও কাজ করবো? বলবো না, ভালোই চলছে। কাকাও আপনার সাথেও আমার একটা দরকারি কথা আছে। বলো। বলছিলাম কি যে সামনে অগ্রহায়ণে না আমি মিলিকে। কিন্তু সুবীর, তার আগে তোমার সম্পর্কে আমার কতগুলো কথা জানা দরকার সুবীর। দেখো দেখো মিলির সঙ্গে তোমার বিবাহ হবে অনেক আগেই, সেটা স্থির হয়ে আছে। কিন্তু ইদানিং তোমার রিসেন্ট মুভমেন্ট সম্বন্ধে এমন কতগুলো কথা আমার কানে এসেছে সুবীর। কি আপনি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে তো প্রথমে আমিও পারিনি সুবীর। সুবীর দেখো, আমি একটা চিঠি পেয়েছি, আর সেই চিঠিতে সে এমন কতগুলো বিষয় আমাকে জানিয়েছে। কার থেকে আপনি কি উড়ো চিঠি পেয়েছেন আমি জানি না, কিন্তু কাকাবাবু একটা উড়ো চিঠি পেয়ে যদি আপনি। সুবীর, শুধু একখানা উড়ো চিঠি নয়, আরো একজন সেদিন আমাকে আভাসে ইঙ্গিতে অনেক কথাই বলেছে। কে তিনি জানতে পারি? আরে কাকাবাবু যে চিঠিটার কথা বলছিলেন না, একটা চিঠি পড়ে দেখি। হ্যাঁ বাবা, চা এনেছি। হ্যাঁ, রাখ। এই চিঠিতেই কোথায় আপনি বললাম না সুবীর, শুধু এই একখানা চিঠি নয়। তাই আমি জানতে চাই, হোয়াট হ্যাভ ইউ গট টু সে ইন দিস ম্যাটার? কাকাবাবু, এই সম্পর্কে কোনো রকম ডিসকাশন করার কোনো ইচ্ছা এই মুহূর্তে নেই, আর সেই প্রবৃত্তিও নেই। বাট আই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম ইউ মাই গড, এবং আমি আশা করব যে তুমি নিজেকে ক্ল্যারিফাই করবে। বললাম তো কাকাবাবু। কিন্তু তাহলে তো চলবে না সুবীর। আমার একমাত্র মেয়ের সঙ্গে যখন আমি তোমার বিবাহ দেব ঠিক করেছি, তখন বিফোর উই কাম টু এনি ফাইনাল ডিসিশন, নিশ্চয়ই আমার সবকিছু জানার অধিকার আছে। কাকাবাবু, এই মুহূর্তে আপনার কোনো রকম প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম কেন? আশ্চর্য, বাবা যা জিজ্ঞেস করছে তার উত্তর দিতে তুমি অক্ষমই বা কেন সুবীর? কাকাবাবু, যা আমি বলতে পারবো না সেই নিয়ে মিথ্যা পিড়াপিড়ি করবেন না। আর এও আমার পছন্দ নয়, যা একান্তভাবে আমার ব্যক্তিগত ব্যাপার সেই নিয়ে আমি একটু জোর করব। সুবীর, চললাম। দাঁড়াও সুবীর। তাহলে তুমি এটাও জেনে রাখো সুবীর, যতদিন না তুমি তোমার রিসেন্ট মুভমেন্ট সম্বন্ধে আমাকে সবকিছু ক্লিয়ার করে বলছো, ততদিন আর তুমি এই বাড়িতে আসবে না। তবে আপনিও শুনে রাখুন ডক্টর সরকার, আপনার বাড়িতে আমাকে একা পেয়ে যেভাবে অপমান করলেন সুবীর, আমিও সেটা করবো। সুবীর, এত দূর অধঃপতন হয়েছে তোমার, এত নিচে নেমে গেছো তুমি। ডক্টর সরকার, আপনি আমার পিতৃবন্ধু,
কিন্তু এরপর সম্মান রেখে যদি কথা না বলেন সুবীর, বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও সুবীর। হ্যাঁ যাচ্ছি। দাঁড়াও, বাবা যা জিজ্ঞেস করেছে তার জবাব তোমাকে দিয়ে যেতে হবে। বললাম তো মিলিয়ে আমি কিন্তু কি কথা তোমার থাকতে পারে যা তুমি বাবাকে বলতে পারছো না, কিন্তু বাবাকে বলতে পারছো না? তাহলে আমি তোমায় জিজ্ঞাসা করেছি ওই মাফি কি সম্পর্ক তোমার মিডনাইট হোটেলের সঙ্গে? বলো বলো, জবাব দাও। বলো সুবীর, তোমাকে বলতেই হবে আজ। আর যদি না বলতে পারো তাহলে জেনে রেখো তোমার সঙ্গে আমার সকল সম্পর্ক আজ এইখানে শেষ হয়ে গেল। তোমার সঙ্গে আমার কোনো কথা বলতে পারে না। দেখি ঘর অন্ধকার কেন? ও কমলা, ঘর অন্ধকার করে অমন করে টেবিলে মাথা গুঁজেছিলে কেন? আমি ভুলতে চাই কমলা, আমি ভুলতে চাই। কি কি ভুলতে চাও? কি ভুলতে চাই? না না কমলা, ভুলতে চাই, আমাকে ভুলতে চাই সব কিছু কমলা। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আজকাল ভালো করে কারোর সঙ্গে কথা বলো না, একটুতেই লেগে ওঠো, খাও না, খেতে বসে অর্ধেক খেয়ে উঠে যাও, রাতে ঘুমো না, সারা রাত ছাদে পায়চারি করো। কিছুই তো হয়নি। দেখো, আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। সেই শরীরের জন্মদিনের রাত থেকে দেখছি তুমি যেন কেমন হয়ে গেছো। অফিসে কোনো গোলমাল? না না, সব কিছু নয়। ব্যবসায় কোনো কিছু? না। তাহলে কি হয়েছে তোমার? বলছি তো কমলা, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, নাথিং নাথিং, নর্মাল নাথিং। তোমরা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, প্লিজ লিভ মি অ্যালোন মাই ডিয়ার, প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। দেখো, দিন রাত অমন ভুলের মতো না খেতে ছেলে বড় হয়েছে, এবার তো সব তার হাতেই ছেড়ে দিলে পারে। হ্যাঁ, সবই তো দিয়েছি কমলা, সবই তো দিয়েছি, আর বাকি যা আছে তা সব দিয়ে দেবো। তোমরা এবার আমাকে একটু রেহাই দাও প্লিজ, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে রেহাই দাও কমলা, প্লিজ প্লিজ রেহাই দাও। বেশ, আমি যাচ্ছি। আমি ভয় পাবেন না। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই চলে যাব। কেবল এই টাকাগুলো যা আপনি ডাক্তার সরকারের হাতে দিয়ে এসেছিলেন, ওইগুলো ফেরত দেবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। কিন্তু এই টাকাগুলো আমি তো কিন্তু সত্যিই তোমাকে দিয়েছি ওরলং। জানি, কিন্তু ওর টাকা তো আমি নিতে পারি না। না। কেন ওরলংশ, কেন? কারণ ওই টাকাগুলোর ওপর আমার যে কোনো অধিকার নেই। অধিকার নেই? না, কারণ আমার জন্ম মুহূর্তটাকেই যখন আপনি স্বীকার করেন না, তখন তখন আজ আবার ওই টাকাগুলো দিয়ে আমাকে নতুন করে অপমান করবার অধিকার আপনার কি আছে বলতে পারেন? অপমান? অপমান নয়, বলতে পারেন
বলতে পারেন আজ পর্যন্ত কোন বাপ তার ছেলেকে এত বড় অপমান করেছে? না না, কোনো প্রয়োজন নেই আপনারও দয়া। কি আমি আপনার যে আপনি আমাকে এই টাকাগুলো দেবেন? না না থাক, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি বরং চাই না না, যেও না, দাঁড়া অরুণ, দাঁড়া। 25 বছর ধরে যে অন্যায়কে আমি চোরের মতো লুকিয়ে বেরিয়েছি বুকের মধ্যে, তা থেকে তুমি আজ আমায় মুক্তি দিয়ে যাও অরুণ, আমাকে মুক্তি দিয়ে যাও। পারছি না অরুণ, বিশ্বাস করো, এই ছাড়া আমি আর সহ্য করতে পারছি না। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, যা বলছি সব সত্য। তোমার জন্ম মুহূর্তে তোমাকে আমি ত্যাগ করেছিলাম। হ্যাঁ, তোমাকে আমি ত্যাগ করেছিলাম, কিন্তু মুহূর্তে সেই ত্যাগটুকুই সত্য হয়ে রইল। তারপরে এই একটা যুগের ইতিহাস হয়ে গেল মিথ্যা। প্রথম যৌবনের একটা ক্ষণিক ভুল, বিশ্বাস করো ভুলই যদি মনে করে থাকেন, তবে কই সেই ভুল শোধরাবার তো কোনো চেষ্টাই আপনি করেননি। ও আজ বুঝি আমাকে দেখে সেই কথা আপনার মনে পড়লো? আপনি জানেন না যে কত বড় ক্ষতি আপনি আমার করেছেন। মায়ের কাছে তার সন্তান যতই কুৎসিত হোক, মায়ের স্নেহ থেকে সে কখনো বঞ্চিত হয় না। আর আপনি সেই মাতৃ স্নেহের অধিকার আমার কাছ থেকে আপনি ছিনিয়ে নিলেন। হ্যাঁ, সব সত্যি, সব। শোনো সন্তান, তুমি আজ আমি তোমার কাছে কিছুই গোপন করবো না। চেয়ে দেখো আমার নিজের এই চেহারা। প্রতি মুহূর্তে আমাকে ব্যঙ্গ করেছে, প্রত্যেকে অবহেলা করেছে। আমাকে দিন রাত্রি ক্ষত বিক্ষত করেছে। তাই অনেক দেখে সুন্দরী কমলা মাকে আমি বিবাহ করে ঘরে নিলাম। নার্সিংহোমে যে মুহূর্তে তোমার ওই চমকে অংশ তোমাকে হত্যাই হয়তো করতাম আমি, সেই রাত্রে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেত। সেই রাত্রে তারপর আমার মা তোমাকে সরিয়ে ফেলবে। তারপর তোমার মা জানলো, এখন কিছু অবশ্য সবাই জানলো, জন্ম মুহূর্তে আমার প্রথম সন্তান মারা গেছে। কিন্তু তখন তো বুঝিনি অরুণ পকেনি আর কেউ। আমি তোমাকে পারে দিও, ভুলতে পারি। তুমি যে আমার বড় আশা, আগামী প্রথম সন্তান বাবা, তোমার অধিকার চেয়েছি অনেক বেশি হলো। না, তার তো আর কোনো প্রয়োজন নেই বাবা। হ্যাঁ বাবা, আমি আপনাকে ছোট করব না। আমি নেব আপনার কাছ থেকে, তবে টাকা নয়, একটা বেহালা। হ্যাঁ, স্বামীজি আমাকে দিয়েছিলেন। সেই ছিল আমার একমাত্র সাথী, আমার সান্ত্বনা। সেই বেহালা আজ আমার পথের ধুলোয় কুড়িয়ে গেছে বাবা। আপনি আমাকে একটা বেহালা কিনে দেবেন? আপনার দেওয়া সেই দান আমি মাথায় করে নিয়ে যাব, আর কোনোদিনও এখানে আসবো না। হ্যাঁ অরুণ, তোমাকে আমি দেবো, তবে একটা বেহালাই দেবো। কিন্তু আজ তুমি সর্বসম্মুখে স্বীকার করতে দাও, তুমি আমার না, তার তো আর কোনো প্রয়োজন নেই বাবা। আমার স্বীকৃতি সে তো আমি পেয়েই গেছি। ছোট হবে সে শিক্ষা তো আমি আমার স্বামীজির কাছে পাইনি।
না না, আজ তার হয় না বাবা। এবার এবার তাহলে আমি যাই। জানি আজ আর কোনো অধিকার তোমার উপর নেই অরুণ। বলে যাও তো, বলে যাও অরুণ। তুমি মাঝে মাঝে আসবে। আসবো বাবা, আসবো। অন্ধকারে চারিদিক যখন ঢেকে যাবে তখন তখন আমি আবার আসবো বাবা, আমি আবার আসবো। তোমার সব চাল আমি বাঞ্চাল করি। এখন তোমাকে একটা বড় বাণীটাকে বলে মিলির সামনে তক্তা ঘাটের চেটি থেকে তারপর না হয় বাকি ব্যবস্থাটা করতে। মাফিন কোথায়? মাফিন 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 তাহলে অনেক বাবুর মন্ত্রটা নিশ্চয় বুঝতে পারছো শরীর বাবু। দেখো আমি তোমাকে একটা ক্লিয়ার অফার চিন্তা তো তুমি বাবু সব লাগিয়ে কোনো কাজ হবে। তুমি এখন আমাদের সম্পূর্ণ হাতের মুখে কেন মিথ্যে গর্ব করতে মরবে? কাজ করো বেরিয়ে যাও নবী কুত্তা। ভেবে থাকিস একাই কায়দাকে সব লিখে নিবি, যদি ভুল করছিস কেন মিথ্যে ঝামেলা বাড়াচ্ছে শৈল বাবু? তা বলছি লক্ষ্মী ছেলের মতো শোনো। প্রাণের শুধু তোমাকেই প্রাণে মারবে না, সেই সঙ্গে তোমার মিমিকেও চায়। দেখো আমার কিন্তু এই দুটো বুদ্ধি কোনোটাতেই লোক নেই। আমি চাই স্যার তোমার এই মমি, তোমার গায়ে রক্ত কেন মমি? রক্ত কেন? ওই শাটা করে পড়াই গুলি করেছে। আমি পুলিশে ফোন করে দিয়েছি, পুলিশ হয়তো এক্ষুনি এসে পড়বে। তোমাকে এই অবস্থায় পেলে আমি কি করে? আমার তো হয়ে এসেছে সুবীর। সুবীর একটা কথা জেনে রেখো। কি কথা? তো কি হলেও তারা শুধু নিতেই জানে না সুবীর, দিতেও জানে। মাফিন মাফিন পুলিশে ফোন করেছিল। পুলিশে ফোন করেছিল তোকে আর গুলি নেই করেন বাবু। তোমার পিস্তলে একটি মাত্র গুলি করে দিয়েছিলাম। তোকে তোকে সম্পর্কে ভুল করতে পারে। তোকে বলবো Ah!
হয়েছে? হ্যাঁ, কিন্তু কে আপনি? এই কথা পরে হবে, তুমি তাড়াতাড়ি বলো। আরে তুমি মিলির কাছে যাও, মিলি কি এখন একলা রয়েছে? তুমি তাড়াতাড়ি যাও। রাত 12টা বেজে গেল। মা গো, আমি আমার মায়ের কাছে যাব। তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমার মায়ের কাছে যাব। মিলি দেবী, আপনি এখানে? সুবীর কোথায়? সুবীর ভালো আছে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আপনি কি করলেন অরুণ বাবু? এছাড়া তো আমার কোনো উপায় ছিল না মিলি দেবী। কাকা বাবু কোথায়? মিলি দেবী, আপনাকে একটা কথা বলবো। বলছিলাম কি, আপনি সুবীরকে কাছে ডেকে নিন। সে যেন জীবনে আর কোনো ভুল না করে। সুবীর ছেলে মানুষ, ওকে আপনি ক্ষমা করে দিন কাকা বাবু। ওসব কথা এখন থাকো, রাজীব আসছে এখন, সঙ্গে তোমার মাকেও নিয়ে আসছে। আমার মাকে কেন? মায়ের কাছে আমি বাবাকে কি করে বাঁচাবো? বাবা ভালো হবে। কথা বলো না বাবা, কথা বলো। বাবা, আপনি আমার মাকে নিয়ে আসতে গেলেন কেন? আসবে বই কি বাবা, আসবে বই কি? আজ আমি তোমাকে সকলের সামনে আমি স্বীকার করে নিয়ে যেতে এসেছি। কথা বলো। রাতের পর রাত চোরের মতো মায়ের উপর মাথা রেখে আমি হতভাগিনী, বুঝতে পারিনি। মুঠো মুঠো ফুল রেখে এসেছি, একবারও আমার ঘুম ভাঙাচ্ছি, একবারও কেন আমার ডেকে বলিসনি। বাবু, আমি তোমার অরুণ, দেখো আজও আমি বেঁচে আছি। তুমি যা জেনেছো সব ভুল। মা, সব কিছু জেনেও তুমি আমাকে কাছে ডেকে নিতে পারতে মা। ওরে হতভাগা, মায়ের কাছে সন্তানের কোনো রূপ হয় রে বাবা। সে শুধুই সন্তান, শুধুই ছেলে। বুকের সমস্ত রক্ত দিয়ে গড়া, কত আদরের, কত স্নেহের, কত সন্তান। তোর কাছ থেকেই তো আমরা মা ডাক শুনতে চেয়েছিলাম বাবা, তোর কাছ থেকে আমি ঘুমবো।
বলি বাবা, ঘুমো বাবা। কত রাত তুই আমার জন্য ঘুমোতে পারিস? ঘুমো বাবা, ঘুমো। হাজার তোকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। ঘুমো বাবা, ঘুমো, ঘুমো। স্বামীজি, স্বামীজি, আরে এসেছেন প্রভু। জানবে আমার পেয়ারাটা ভেঙে গেছে। দেখতে পাবো আমি যে তোকে নিয়ে যেতে এসেছি বাবা। অভিমান, কথা বলবি না, মায়ের ডাকে সাড়া দিবি না। কথা বল, কথা বল বাবা, কথা বল, কথা বল। কাকে ডাকছেন বউটা? ওদের আর কোনোদিনই কথা বলবে না। না, বলবে বলবে বলবে। ওর সঙ্গে যে আমার অনেক কথা বলার আছে। কথা বল বাবা, কথা বল। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিছুই জানতাম না। আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস কর। আমি কিচ্ছু জানতাম না। আমাকে একটু মুখে নিতে দাও। আমার জীবনের সবচেয়ে বড় পাপের গ্লানি এই শব্দে মাথা পেতে আমি গ্রহণ করেছি। কোনোদিনও জানাইনি এক টুকরো প্রতিবাদ। ওকে আমাকে একটু মুখে নিতে দাও। যতদিন বেঁচে ছিল ততদিন তো আমি ওকে স্বীকার করে নিতে পারিনি। আজ আমাকে ওর ভিতরে ওটা সকলের সামনে মুখে নিয়ে আমাকে স্বীকার করতে দাও কমলা। ওই আমার বড় আকাঙ্ক্ষার, বড় আদরের প্রথম সন্তান। না না না, আজ আর আমি ওকে কাউকে ছুঁবো না। 25 বছর আমার মুখ থেকে ছিনিয়ে ওকে তুমি দূরে সরিয়ে রেখেছিলে। আজ আর আমি ওকে কাউকে ছুঁতে দেবো না। যাও যাও, সরে যাও, সরে যাও তুমি। 25 বছর পরে তুই এমনি করে আমার বুকে ফিরে এলি বাবা। কথা বল, কথা বল বাবা, কথা বল। একবার একবার মা বলে ডাকতো না। Ah,